শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কাজী ইকবাল হুসাইন আবারও তোমাদের সামনে হাজির হলাম নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদের সমাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বেই তোমাদেরকে সমাসের তিনটি প্রকার দ্বন্দ্ব, দ্বিগু এবং তৎপুরুষ সমাস সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলাম। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অব্যয়ীভাব সমাস নিয়ে। প্রথমে আমরা জেনে নেব যে অব্যয়ীভাব সমাস কি। অব্যয়ীভাব সমাস হচ্ছে যে পূর্বপদে অব্যয় ভাবাপন্ন পদ থেকে যদি পূর্বপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন আমি যদি বলি যে মরণ পর্যন্ত, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা আমি ব্যাসবাক্য লিখলাম মরণ পর্যন্ত। আমি যদি এখানে সমস্ত পদ লিখতে চাই তাহলে আমি লিখব আমরণ। আমরণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি দেখলাম এখানে যে আমরণ যে শব্দটা পেলাম, আমরণ শব্দের মধ্যে যে এখানে যে পদটা পেলাম এটাই হচ্ছে অব্যয়। তাহলে পূর্বপদে অব্যয় বা অব্যয় ভাবাপন্ন পদ থেকে যদি পূর্বপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাহলে তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। শিক্ষার্থী বন্ধুরা, অব্যয়ীভাব সমাস নানা অর্থে হয়ে থাকে। আমি এখন বোর্ডের মাধ্যমে তোমাদেরকে এই অব্যয়ীভাব সমাসের যে বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস গঠিত হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসছি আমরা সামীপ্য অর্থে। সামীপ্য অর্থে যেমন আমরা যদি বলি কুলের সমীপে, কুলের সমীপে, তাহলে সমস্ত পদে হবে উপকূল। উপকূল। তারপরে 2 নম্বরে হচ্ছে বিপসা অর্থে। বিপসা অর্থে যেমন বিপসা মানে হচ্ছে বারবার, দিন দিন। সমস্ত পদে হবে প্রতিদিন। প্রতিদিন। তারপরে সাদৃশ্য অর্থে। সাদৃশ্য অর্থে সাদৃশ্য সদৃশ মানে হচ্ছে মতো, সাদৃশ্য হচ্ছে মতো অর্থে, যেমন শহরের সদৃশ। শহরের সদৃশ উপশহর। উপশহর। তারপরে অভাব অর্থে। অভাব অর্থে যেমন আমিষের অভাব। সমস্ত পদে আমরা বলবো নিরামিষ। নিরামিষ। 5 নম্বরে আসছি আমরা পর্যন্ত অর্থে। পর্যন্ত অর্থে পা হতে মাথা পর্যন্ত আমরা সমস্ত পদে লিখব আপাদমস্তক। আপাদমস্তক। তারপরে 6 নম্বরে আসছি আমরা অনতিক্রম্যতা অর্থে। অনতিক্রম্যতা অর্থে
অনতিক্রম্যতা অর্থ মানে হচ্ছে, অনতিক্রম্যতা মানে হচ্ছে যাকে অতিক্রম করা যায় না। তাহলে আমরা যদি বলি সাধ্যকে অতিক্রম না করে, সাধ্যকে অতিক্রম না করে আমরা এটাকে বলবো, একদম বাক্যে বলবো যথাসাধ্য। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য। তারপরে হচ্ছে অতিক্রম্যতা বা অতিক্রান্ত অর্থে, অতিক্রান্ত অর্থে। অতিক্রান্ত মানে হচ্ছে যেটাকে অতিক্রম করা যায়। বেলাকে অতিক্রান্ত, তাহলে সেটা হবে উদ্বেল। উদ্বেল। তারপরে হচ্ছে বিরোধ অর্থে, বিরোধ অর্থে। বিরোধ মানে হচ্ছে দ্বন্দ্ব অর্থে, যেটার সাথে কি থাকে, দ্বন্দ্ব থাকে, সেটাই হচ্ছে বিরোধ। যেমন বিরুদ্ধ কুল, তার সমস্ত পদে হবে প্রতিকূল। তারপরে আসবো আমরা পশ্চাৎ অর্থে। পশ্চাৎ অর্থে, পশ্চাৎ মানে হচ্ছে পেছনে। যেমন গমনের পশ্চাৎ, গমনের পশ্চাৎ সমস্ত পদে আমরা বলবো অনুগমন। অনুগমন। তারপরে হচ্ছে ঈষৎ অর্থে, ঈষৎ বা সামান্য অর্থে। ঈষৎ অর্থে, ঈষৎ শব্দের অর্থ হচ্ছে সামান্য। যেমন ঈষৎ রক্তিম, ঈষৎ রক্তিম বেশ বাক্যে হবে রক্তিম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে যে অব্যয়ীভাব সমাস বিভিন্ন অর্থে গঠিত হয় সে সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিলাম। এখন আমরা বুঝবো যে অব্যয়, বলছিলাম যে পূর্ব পদে অব্যয় বা অব্যয় ভাবাপন্ন পদ থাকবে। তাহলে এখানে এই উপকূল শব্দের মধ্যে পূর্বপদ, উপ হচ্ছে অব্যয়, প্রতিদিনের মধ্যে প্রতি অব্যয়, উপশহরের মধ্যে উপ অব্যয়, নিরামিষের মধ্যে হচ্ছে নির অব্যয়, অব্যয়, তারপরে হচ্ছে এই যথা অব্যয়, উদ অব্যয়, প্রতি, তারপরে অনু, এই শব্দগুলো হচ্ছে এই পদগুলো হচ্ছে অব্যয় পদ। তাহলে এই পূর্ব পদে অব্যয় বা অব্যয় ভাবাপন্ন পদের সাথে যদি যে সমাস হয় সেটাই হচ্ছে অব্যয়ীভাব সমাস। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা পড়ব কর্মধারয় সমাস। প্রথমে আমরা জেনে নেব কর্মধারয় সমাস কি। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকেই কর্মধারয় সমাস হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। আমি একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে আসলে কর্মধারয় সমাসটা কি। যেমন নীল যে পদ্ম, সমস্ত পদে হবে নীল পদ্ম। কারণ শিক্ষার্থী বন্ধুরা, পূর্ব পদে নীল, নীল হচ্ছে বিশেষণ আর পদ্ম হচ্ছে বিশেষ্য। তাহলে বোঝা যাচ্ছে যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় সেটাই হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস নানা প্রকারে সাধিত হয়ে থাকে। আমি এখন বোর্ডের মাধ্যমে তোমাদেরকে এই কর্মধারয় সমাসের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে হচ্ছে
মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারয়। যে কর্মধারয় সমাসের ভেষবাক্যের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, সমস্ত পদে লিখবো আমরা সিংহাসন, সিংহাসন। তাহলে আমরা এখন দেখলাম যে সব ব্যাসবাক্য হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসন থেকে মধ্যপদ চিহ্নিত শব্দটি সমস্ত পদে লোপ হলো, তাইলে সেটাই হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তারপরে আমরা পড়ব উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস কি? উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে এই প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় পদ, আর পরোক্ষ যে বস্তুটি সেটিকে বলা হয় উপমান পদ। তাহলে উপমান এবং উপমেয়ের মধ্যে একটি সাধারণ গুণ বজায় থাকে। যেমন তুষারের ন্যায় শুভ্র, সমস্ত পদে হবে তুষার শুভ্র। তারপরে আমরা পড়ব উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস হচ্ছে সাধারণ গুণের উল্লেখ না করে উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন পুরুষ সিংহের ন্যায়, সমস্ত পদে হবে সিংহ পুরুষ। তারপরে আসছি আমরা রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস। শিক্ষার্থী বন্ধুরা, রূপক কর্মধারয় সমাস হচ্ছে উপমান এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রূপক কর্মধারয় সমাস বলে। রূপক কর্মধারয় সমাসের ভেষবাক্যে রূপ অথবা ই এ দুটি অব্যয় ব্যবহৃত হয়ে থাকে। যেমন মন রূপ মাঝি, মন মাঝি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অব্যয়ীভাব সমাস এবং কর্মধারয় সমাস সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছ। আমি আশা করব তোমরা তোমাদের পাঠ্য বই দেখে এই ক্লাসগুলো আরও ভালোভাবে তোমরা বাসায় বসে নিজেরা আত্মস্থ করার চেষ্টা করবে। সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।